ডিম যেন না ছড়ে, তা কী করবে? জাজেরা সব দাঁড়িয়ে থাকবে ঢাল নিয়ে, ওর মাথায় ডিমটা ঢাকবে, ডিম তো অবশ্যই পড়বে, ডিম যারা ছোড়ার তারা ছুড়বে। গলু বালি কয়লা কুকুর বেড়াল কেঁচো সাপ সব কিছুরই মামলা রয়েছে, তাই না? এই তো পৃথিবীতে যা যা অবস্থান করে সব কিছুর মধ্যেই অঙ্গহানি, শ্লীলতাহানি, মর্যাদাহানি, প্রাণহানি, সবই তো হানি। হানি 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 হানি। হ্যাঁ, এখন এই এই যুগেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে আমফান ঝড়ে আমার চুলের এই অবস্থা হলো, এটা ঝড় না, এটা হচ্ছে শিক্ষার বিরুদ্ধে শিক্ষার সঙ্গে দাঁড়াতে গিয়ে ওই টেনশানে চুলগুলো, এগুলো শিখতে হয়। কাজে এই ক্লিনিক্যাল গভর্নেন্সের কোনো কনসেপ্টই নেই। রাইটসগুলো করছে, রেল লাইন উপড়ে ফেলছে, তাই না? হঠাৎ যাচ্ছে, গাড়িতে আগুন জ্বালিয়ে দিল। দেয়ার আর রাবার বুলেটস। যাও আমেরিকাতে যাও, দেখো কি করে। জাপানে যাও, রাবার বুলেটস আছে। তুমি একটা ওয়ার্নিং দেওয়া হবে, মাইকে বলা হবে, একটা দুটো তিনটে ওয়ার্নিংয়ের পরে কিন্তু রাবার বুলেটস চলবে। চেহারার অবস্থা খুবই খারাপ। এবং যে চরের সিনটা আমি দেখেছি, চর মারছে, তলায় কমেন্ট করেছে, আমি করিনি, আমি বলছি না, বলছে এই তো কামড়ে দিতে পারে, পাগল কুকুরের মতো অবস্থা, একজন লিখেছে। আমি দেখেছি ওই জিনিসটা। এখন ব্যাপারটা হচ্ছে, আমার যেটা মনে হয়, প্রথম থেকেই আমার মনে হতো, তখনটা হচ্ছে সিরিয়াস ছিল, কারণ ওর হাতে পাওয়ার ছিল তো। এখন পাগলের হাতে রাজদণ্ড একটা ডেঞ্জারাস জিনিস, পাগলের হাতে রাজদণ্ড ডেঞ্জারাস জিনিস, সেটাই ছিল। সেই সময় অনেকে বলতে পারেনি, আমি সেই সময় আওয়াজ তুলেছি। আমার মনে হয় উনি যখন ভাষণ দিতেন, ওর ভাষণগুলো আমি, এখন তো ভানু নেই, জহর নেই, অনুপ নেই, রবি নেই, কোনো জনি হুইস্কি নেই, আশরানি নেই, আমি কাদের এনজয় করবো? ওকে এনজয় করতাম। যে অত যে বাজে বকা আমি তো পৃথিবীতে কাউকে দেখিনি। আবার এখন ওর মাইক্রোফোনটা চলে গেছে। আগে এখানে একটা দামি মাইক্রোফোন নিয়ে ঘুরে স্টেজের এপাশ থেকে ওপাশ, র্যাম্পের এপাশ ওপাশ যেগুলো করতো, ওগুলো চলে গেছে। এখন একটা ওই 500 টাকার চোঙা থেকে কিনে সেটা নিয়ে উনি চেষ্টা করছেন। সঙ্গে রয়েছেন শ্রী রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়। ডাক্তারবাবু, আরও একবার স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। কার্যত কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, স্পষ্ট করে জানিয়ে দিল আদালত। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে একটি মজার কথা বলেছেন। তিনি বলছেন যে ঠিক আছে, অভিষেকের আর্জি আমি যাব, রক্ষা কবচ যদি প্রত্যাহার করা হয় তাহলে আমি কণ্ঠস্বরের নমুনা দেব, কিন্তু যেন কেউ ডিম না ছোড়ে। কি বলবেন? মানে এখন ছেলে খেলা হয়ে গেছে তো পলিটিক্সটা। প্রথম কথা, যখন একটা ভয়েস স্যাম্পলিং চাওয়া হয়, তখন দ্যার ইজ এ সিরিয়াস কেস ইনভলভ, তাই না? আমাদের সব সিরিয়াসই যেন কিছু নয়, সব সিরিয়াসই যেন একটা ছেলে খেলা হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, ফাইন। আর ভয়েসের রেকর্ডিং স্যাম্পল যখন চাওয়া মানে হচ্ছে এইবার আর একটু কিছু তদন্ত এগোবে। আমরা তো এই আশার আলোটা নিয়েই বেঁচে আছি। আশায় মরে চাষা, না আশায় বাঁচে চাষা, ওইটা আছে না? আশায় বাসে চাষা। হ্যাঁ, আমরা হচ্ছে আশায় মরে চাষা। আমাদের হয়েছে কি, জাস্ট ওই অবস্থাতে আমরা রয়েছি। এবং সেইখানেও তাকে একটা অন্য ক্লজ দিতে হলো, যে রক্ষা কবচটা তুলে, যে রক্ষা কবচটা কিসের সেটাই তো আমি আজ অবধি ভাই বুঝতে পারলাম না। আমি বুঝতে পারলাম না রক্ষা কবচটা কিসের। যে অপরাধ করলে হিড়হিড় করে টানতে টানতে জেলে নিয়ে যায় সাধারণ মানুষকে, দেশের ইউনিফর্ম সিভিল কোর্ট হতে চলেছে, সেই রকম একটা দেশে এখনও এইটা থাকে কি করে? আমি বলছি না, এই নিয়ে বহু বিতর্ক আছে। কেউ বলছেন ওর জেলে থাকা উচিত, কেউ বলছেন ওর রক্ষা কবচ পাওয়া উচিত। যারা বলছেন রক্ষা কবচ পাওয়া উচিত, তাই জন্য রক্ষা কবচ উনি পেয়েছেন, তাই তো? আমি ওদের সঙ্গে, যারা আইনজীবী, যারা জাজ, তাদের মতের বিরুদ্ধে আমি কি করে যাই? আমার তো সে বিদ্যাটাও নেই, আমি তো জানি না। কিন্তু দেখে একজন সাধারণ পার্সন, একজন শিক্ষিত মানুষ হিসেবে মনে হয় যে এইখানে আমাদের একটা গণ্ডগোল হয়ে রয়েছে। লিগ্যাল সিস্টেমটাকে বদলাতে হবে তো অনেক কিছুই, কিন্তু এ তো অনেক ডিপ রুটেড প্রবলেম। আজকে স্বাধীনতার পর থেকে, আমরা সেই 47 সালের পর থেকে আজ অবধি কোথাও তো ডিসিপ্লিনটাকে ফেলতেই পারিনি। তার মধ্যে ডিম ফিমের কথাগুলো বলে যেন ডিম যেন না ছড়ে, তা কী করবে? জাজেরা সব দাঁড়িয়ে থাকবে ঢাল নিয়ে, ওর মাথায় ডিমটা ঢাকবে, ডিম তো অবশ্যই পড়বে, ডিম যারা ছোড়ার তারা ছুড়বে। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে কি, যে এর লোককে এরম বলা হচ্ছে, আমারই টেম্পটেশন হচ্ছিল যে মানে এরকম দেখে আর কি গিয়ে অন্তত চ্যালেঞ্জটা করার। তা যাকে, এদের যা অবস্থা, এরা এমন পাগলের মতো বিহেভিয়ার করে বেড়াচ্ছে, এদের সঙ্গে সুস্থভাবে কথা বলা যায় না। এখন সেটা নেতৃত্বকে, পার্টিকে এবং জাজেদের, লিগ্যাল সিস্টেমকে, পুলিশকে ওদের ব্যবস্থা নিতে হবে যে কী করা যায়। এই ব্যাপারে আর কোনো আলোচনা না করাই ভালো।
কণ্ঠস্বরের নমুনা দিতে আর্জি যে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আর্জি দিয়েছেন সেটা তো অন্য কথা, কিন্তু তারই পাশাপাশি তার তরফ থেকে আরও একটি আর্জি জানানো হয়েছে যে এই কণ্ঠস্বরের নমুনা যাতে অন্য কোনো মামলার সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে ব্যবহার না করা হয়। তাহলে এত ভয় কিসের? কোন মামলাতে আর কোন মামলাতে এই কণ্ঠস্বরের নমুনা সাক্ষ্য হিসাবে ব্যবহার হতে পারে যার জন্য তিনি ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় তো পাওয়ার কারণ আছেই। কারণ যে ধরো আনুমানিক ১০০টা সিরিয়াস কেস চুরি, রাহাজানি এসবের মধ্যে জড়িয়ে আছে, তার তো ভয় পাওয়ার আছেই। গলু বালি, কয়লা, কুকুর, বেড়াল, কেঁচো, সাপ সব কিছুরই মামলা রয়েছে, তাই না? এই তো পৃথিবীতে যা যা অবস্থান করে সব কিছুর মধ্যেই জড়িয়ে রয়েছে। এখন সেটা ভয় পেতে পারে। আমার তো মনে হয় এটা খুব সিম্পল। এটার জন্য এটা যদি একটা ক্লজ দিয়ে আটকেও দেয়, অন্য এ নাম্বার মামলা থেকে যদি ক্লজ দিয়ে আটকানো হয়, বি মামলা থেকে আবার স্যাম্পল চাওয়া হবে, সি থেকে আবার স্যাম্পল চাওয়া হবে, এগুলো ঘেঁটে দেওয়ার চেষ্টা। এগুলো এখনও যে কেন স্ট্রেট ফরওয়ার্ড ট্রান্সপারেন্ট একটা জায়গায় যাচ্ছে না, এটা আমি জানি না। এদিকে এই যে তৃণমূলের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, 3টি অ্যাকাউন্ট ইতিমধ্যেই সিজ করেছে ইডি, তার মধ্যে একটিতেই প্রায় 420 কোটি টাকারও বেশি টাকার হদিশ পাওয়া গেল। এবং অদ্ভুত বিষয়ে যে এই এআইটিসি নামক এই অ্যাকাউন্ট, সেখানে যে চেকে সাইন পাওয়ার সেটি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। তবে কি তার ওপরে আরও একটি খাঁড়ার ঘা অপেক্ষা করছে? লাভ নেই, লাভ নেই, ও তো অনেকটা হয়ে গেছে। তো খাঁড়াই যদি হতো তাহলে এতদিন ঘায়েল হয়ে যেত। আর কত খাঁড়া দেখাবে? এগুলো খাঁড়া নয়, তাহলে প্লাস্টিকের খাঁড়া। এগুলো নিয়ে সত্যি প্রত্যেক দিন তোমরা আসো, প্রশ্ন করো, আমি খুব লজ্জিত বোধ করি, কারণ আর কোনো উত্তর বেরোচ্ছে না। এতে এসে লেখার মতো হয়ে যাচ্ছে, যে এসেটা বাড়িয়ে 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 এবার হচ্ছে কি, যত বড় এসে হবে তত তো তার ভেজালটাও বাড়বে। ভেজালটা বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে, এখন আর মানে উত্তর দিতেও ইচ্ছে করে না, সত্যি ব্রেনও কাজ করে না। একটা একটা ইন্টেলিজেন্ট ব্যাপার হয়, একটা ভালো শিক্ষার ব্যাপার হয়, তো গিয়ে একটু পড়াশোনা করি, আর একটু বুঝি, কারোর সঙ্গে আলোচনা করি, জ্ঞানটা বাড়ে। সেগুলো তো কিছু না, ডিম ছোড়া, ভয়েস স্যাম্পলিং, এই মামলা থেকে বাঁচবো, ওই মামলা, মানে চারিদিকে চুরি 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 চুরি। এটা অবশ্য স্ট্রেট একটা কিছুতেই অ্যালাইনমেন্টে আনা যাচ্ছে না, যে এইটা হয়েছে, এইটা হয়েছে, এই শাস্তি। তার চেয়ে বাবা ছেড়ে দেওয়া ভালো, এসব ঝামেলা না করে। এত ওই অবশ্য মিডিয়ারও টাইম নষ্ট, তোমরাও তো আর ভালো দিকে ফোকাস করতে পারো না। একই সেই ডিম আর ভয়েস, ওই আর কতগুলো মামলা, ওই যেরকম বললাম, কুকুর, গরু, বালি, কেঁচো, সাপ, পাখি, গিরগিটি, সব কিছুর মামলা একদম ঘেঁটে লাট হয়ে। দ্যাট শোজ যে আমাদের স্ট্যান্ডার্ডটা কতখানি লো। স্যার, শুধুমাত্র তাই নয়, একবার একটু উল্লেখ করতেই চাই, সেটা হচ্ছে প্রায় 15টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 1000 কোটিরও বেশি টাকা পুলিশ সূত্রে যেরকমটাই জানা যাচ্ছে যে হদিশ পাওয়া গিয়েছে। তো এইগুলো তো সব জনগণের টাকা, 15 বছর ধরে 15টার বেশি অ্যাকাউন্ট, সেখানে 1000 কোটি টাকা। জনগণের উপরে কতটা অন্যায় হয়েছে বলতে পারেন? ওই অতটাই অন্যায় হয়েছে। তার আগের সংখ্যাটা যেটা বললে তোমরা, 420 কোটি, 420 কোটি, 420টা না, অতগুলো টাকা রেখেছে, বুঝে রেখেছে। কেন বলো তো? 420 পিনাল কোডে কী ছিল বলো? 420 একটা তখনকার দিনে সিনেমা হয়েছিল, শ্রী 420, রাজ কাপুর করেছিলেন শ্রী 420। তাই জন্য ওই যে 420টাই রেখেছে। 420 টাকা 420 গুনে গুনে ওইভাবেই জমাটা করেছে। আর কি বলবো, 15টা জায়গায় এত টাকা। দেখুন, দেখো ভাই, তোমাদের বলি যে যত দিন না আদালত প্রচণ্ড শক্ত হবে, এক্সাম্পলারি শাস্তি নিয়ে আমি আজকে মাথা ফাটাচ্ছি, প্রায় বোধহয় 5 মাস হয়ে গেল না 6 মাস হয়ে গেল, এক্সাম্পলারি শাস্তি হচ্ছে না। এক্সাম্পলারি শাস্তি না হওয়া অবধি এই এখনও গলিতে গলিতে যেরকম খুন, ধর্ষণ, ডিম মারাটা তো একটা অপরাধ। ডিম দুম করে ধরো না, তুমি আমাকে অপছন্দ করো, তাহলে তুমি আমার গায়ে ডিম মারবে? সেটা তো হয় না। কিন্তু এতখানি মানে মেজাজটা খিচে আছে না, মেজাজটা খিচে আছে, খারাপ কথা যেটা বলে, মেজাজটা এতটাই খিচে আছে, মানুষ এইসব কাজগুলো করছে। মানুষকে অনেক শিক্ষিত হতে হবে, অনেকখানি তাদের ধৈর্য ধরতে হবে। আমাদের কালচারটা পুরো লস্ট হয়ে গেছে। যে ভিশনটা নিয়ে এসেছিলাম, আমি তো এখন অবধি কিছু দিতেই পারিনি। ধরো আমি পড়াতে এসেছি, পড়াতে এসে শুধু ক্লাসে ধরো 100 ছাত্রকে আমি পড়াবো, আমি একটা ক্লাস নেবো কোনো একটা সাবজেক্টে। আমি এসে শুনছি একজন চোর, একজন জোচ্চোর, একজন কাকে মেরেছে, একজন কাকে ধাক্কা মেরেছে, একজন কাকে গুলি মেরেছে, একজন মানে ছবিটাকে মানে ইউজ করেছে, এই করেছে, ওই করেছে। হ্যাঁ, এখন সেখানে যদি আমি শুনি 100 জনের মধ্যে 90টাকেই চড় মারতে হবে, চড় মারার মতো অপরাধ, বা 90টাকেই বের করে দিতে হবে, কাকে আমি পড়াবো? কোন ক্লাসটা করব? 90টাকেই যদি আমার শাস্তি দিতে হয়, এখন চারিদিকে শাস্তি ঝুলে রয়েছে। আমাদের এই কী অদ্ভুত সমাজ পড়লো, আমি একদম অবাক হয়ে যাচ্ছি। আমার যে ভিশনটা নিয়ে এসেছিলাম, মানুষকে একটুখানি ভালো জীবনের
মানে আশা দেখাবো, আলো দেখাবো, হ্যাঁ, শিক্ষা নিতে, শিক্ষা দিতে শেখাবো, হচ্ছে না, এই মুহূর্তে হচ্ছে না। একটু হতাশ আছি, মানে আমি খুবই অপটিমিজম নেই, আমি বেঁচে আছি, কিন্তু পেসিমিজম কোথা দিয়ে যেন একটা ঢুকে পড়ছে। আমার স্পিরিটটা নষ্ট হয়ে যায়, আমার যে স্পন্টেনিটিটা ছিল, যেভাবে আমি মানুষের সঙ্গে আজকে আজীবন কথা বলে এসেছি, গত 30 বছর যেভাবে লোকের সঙ্গে মিশে এসেছি, দেখে এসেছি, এখানে যেন সেটা আর খুঁজে পাচ্ছি না। স্যার, আপনি দীর্ঘদিন ধরে চিকিৎসার সঙ্গে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত থেকেছেন, আপনি নিজে একজন চিকিৎসক। তো এই যে সেবাশ্রয় বলে একটি চিকিৎসা শিবির বা স্বাস্থ্য শিবির পরিচালনা হতো এতদিন ধরে ডায়মন্ড হারবারে, যেটা নাকি ডায়মন্ড হারবার মডেল বলে খুব গ্লোরিফাই করা হতো বিষয়টিকে, ওষুধপত্র, ভুয়ো ওষুধ ইত্যাদি তার অভিযোগ তো বটেই, পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও একটি অভিযোগ সম্প্রতি উঠে এসেছে, সেটা হচ্ছে ভুল চিকিৎসার অভিযোগ। এমনকি ভুল চিকিৎসার জন্য আর কি এক ব্যক্তির অঙ্গহানি হয়েছে, এমনটাও ঘটনা ঘটেছে। এবং তাঁরা বলছেন সরাসরি পিসি ভাইপো, মানে কোট অন কোট পিসি ভাইপোর জন্যই অঙ্গহানির মতো ঘটনা ঘটলো আমার সঙ্গে। তো আপনি একজন চিকিৎসক হিসাবে, একজন জনগণের সেবক হিসাবে, ডাক্তার হিসাবে, বাংলার মানুষের স্বাস্থ্য নিয়ে কতটা অন্যায় হয়েছে বলে মনে করেন? কোনো অন্যায়ই হয়নি। স্বাস্থ্য জাতীয় জিনিসটা বিরাজই করে না। হেলথ কেয়ার সিস্টেম, দেয়ার ইজ নান। অন্যায় আবার কী হবে? নান, দেয়ার ইজ নান। এটা একটা হেলথ কেয়ার সিস্টেম। আমি তো আমাকে কি মনে হয় যে একদম গাধা, আমি প্র্যাকটিস ছেড়ে দিলাম? রিটায়ারমেন্ট অনেকেই করে, প্র্যাকটিস কমিয়ে দেয়, প্র্যাকটিস ছেড়ে দেয়। আমি যে হসপিটালে গিয়ে, আচ্ছা আমি তো একটা মানে ম্যানেজমেন্ট, ক্লিনিক্যাল গভর্নেন্স পোস্টও নিতে পারি, কিন্তু আমার আর নেওয়ার কোনো ইচ্ছা নেই। কেন কি ব্যাপারটা? কাকে শেখাবো, কাকে বোঝাবো? সবাই তো দেখো, তুমি হানি বললে, অঙ্গহানি, কি হানি বাকি আছে? অঙ্গহানি, শ্লীলতাহানি, মর্যাদাহানি, প্রাণহানি, সবই তো হানি। হানি 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 হানি। হ্যাঁ, এখন এই যুগেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের এখানে একটা ম্যাসিভ, মানে কী বলবো, 180 ডিগ্রির বেশি হলে তো 360 ডিগ্রি ঘুরে আবার সেটা 180 ডিগ্রি টার্ন নিতে হবে আমাদের। মানে 90 ডিগ্রি টার্নটাও এখনও নেওয়া হয়নি। আমরা একদম রং ডাইরেকশানে চলেছি। আর এই ভুল ওষুধ, ভুয়ো চিকিৎসা, এগুলো তো হবেই তো, ইফ পিপল আর নট ট্রেন্ড, তাই না? ট্রেনিংয়ের তো একটা ব্যাপার আছে। দেখো, একটা ট্রায়াঙ্গেল অফ সাকসেস থাকে। এই ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, তার একটা বেস থাকে ট্রায়াঙ্গেলের। হ্যাঁ, একটা স্কিলের বেস, তোমার স্কিল থাকতে হবে, তাই না? সাকসেস হবে, তোমার স্কিল থাকতে হবে। ফুটবল খেলো, ফুটবল স্কিলটা বেস। আচ্ছা, একদিকে দাঁড়াচ্ছে নলেজ, তোমার নলেজও থাকতে হবে, কী করবো কী না করবো। আর একটা হচ্ছে থার্ডটা কী জানো? অ্যাটিটিউড। এই স্কিল, নলেজ অ্যান্ড অ্যাটিটিউড মিলে একটা ট্রায়াঙ্গেল, তবে ওই বেসিক ট্রায়াঙ্গেলটা সুন্দরভাবে দাঁড়াবে। তা নাহলে কী হচ্ছে, একটা পা সরিয়ে নিলে ইট কোল্যাপসেস। আমাদের এই তিনটেকে নিয়ে ভেবে দেখতে হবে। তো এই তিনটেকে নিয়ে ভেবে দেখতে হবে। যেমন সমাজ ব্যবস্থা, আমি বলেছিলাম 5টা জিনিস দরকার, তাই না? ছাদ, ভাত, চাকরি, স্বাস্থ্য, তার চারপাশে একটা ডিসিপ্লিন, এরকম 6টা জিনিস যে দরকার, এগুলো একটু সায়েন্টিফিক্যালি অর্গানাইজ করে নিলেই হয়। স্যার, একদমই তাই। এবং দেখা যাচ্ছে খুব সম্প্রতি বেশ কয়েকটি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, তিনি নিজেও একজন চিকিৎসক, তিনি সরাসরি হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন এবং তিনি বললেন যে কোনো রকম দাদাগিরি বরদাস্ত হবে না। এবং হাসপাতালে, মুখ্যমন্ত্রী এটি বলেছেন যে হাসপাতালে এই এতদিন ধরে যে দালাল রাজ চলতো, সেটা হবে না। তবে এইটা যদি কার্যকর হয়, বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে কি উন্নয়ন হবে বলে মনে করেন? না, উত্তরটা না, এতে হবে না। কারণ এটা, যেটা আমি বলতে চাই, দিস ইজ অনলি এ স্ন্যাপশট। এই ঘরটার পুরো উন্নতি করার দরকার আছে, তাই না? আমি এই যে ভিজিটটার বিরুদ্ধে আমি কোনো কথা বলছি না। ভিজিটটা ইজ ভেরি পজিটিভ, তাই না? অ্যাটলিস্ট ওয়ান স্টেপ ফরওয়ার্ড। ওই স্টেপটাতে যারা দালালি করছিল, যারা চক্র করছিল, ভর্তি হতে গিয়ে গরিব পেশেন্টের থেকে যারা পয়সা নিয়ে নিচ্ছিল, টেন নিয়ে বিক্রি হয়, শুনেছি বেড বিক্রি হয়, হ্যাঁ, রক্ত বিক্রি হয়, এইসবগুলো থামানো তো দরকার। প্রথম স্টেপটা ঠিক আছে, ওটা তো একদম পজিটিভ স্টেপ, ডেফিনেটলি। কিন্তু ওটাতেই তুমি যে প্রশ্নটা করলে পাল্টে নিয়ে, যে ওটাতেই উন্নতি হবে কিনা, হবে না। এই ঘরটা যদি উন্নতি করতে হয়, পুরো ঢেলে সাজাতে হবে, তাই না? বাজে ছবিগুলো বাদ দিতে হবে, ভালো ছবিগুলোকে রাখতে হবে, দেয়ালটা রং করতে হবে, খাটটাকে ঠিকঠাক করতে হবে, টেবিলটা ঠিক করতে হবে। তা অনেকগুলো অ্যাসপেক্ট মিলে সেইটাকে, এমনিতে ক্লিনিক্যাল এক্সেলেন্স বলে একটা কথা আছে,
NHS তুমি যদি সার্চ করো, এগুলো গুগল করলে সব ভালো জানতে পারবে। তোমাদেরও জানা দরকার, দর্শকদের আমি অনুরোধ করবো আপনারা গুগল এখন রয়েছে, একটু জানুন। একটু জ্ঞানটা তো আমাদের শূন্য হয়ে গেছে, আমরা জ্ঞানহীন হয়ে গেছি, অজ্ঞান হয়নি, জ্ঞানহীন হয়ে গেছি। চেতনা চৈতন্য তো ছেড়ে দাও। তোমরা গুগল করো, গুগল করে দেখো NHS ইংল্যান্ডের আন্ডারে ক্লিনিক্যাল গভর্নেন্স, ক্লিনিক্যাল এক্সেলেন্স, এই কথাগুলো গুগল করলেই পেয়ে যাবে। এগুলোর কতগুলো মানে আছে, এগুলো ফালতু কথা না। একটা অডিটের একটা কথা আছে, অডিটের একটা লুপ হয়। এগুলো ক্লিনিক্যাল গভর্নেন্সের একটা পোর্শন হচ্ছে অডিট করা। ক্লিনিক্যাল গভর্নেন্স হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডেলিভারি অফ মেডিকেল সায়েন্সেস। আমি কাছাকাছি ডেফিনেশনটা বললাম। এগুলো আমাদের ওখানে না নখদর্পণে রাখতে হতো। যে ওখানে একটা ছোট কাজ করে জুনিয়র ডাক্তার, তাকে এগুলি আগে শিখতে হয়, পরে তার স্কিল। আমি যে একটা অ্যানাস্থেশিয়ায় কাজ করছি, আমার যে থিয়েটারে 13টা পেশেন্ট, আমার 13টা লোক আমাকে অ্যাসিস্ট করছে, একটা সার্জন, একটা অ্যানাস্থেটিস্ট, সার্জনের সঙ্গে আরও কিছু রয়েছে, আমার সঙ্গে 3টে একটা স্ট্রাকচার রয়েছে। এই স্ট্রাকচারটা রানিং করানোর জন্য যে নলেজটা দরকার, সেটা তুমি যখন একটা পেশেন্টের দায়িত্ব নেবে, সেই দায়িত্বটা নেওয়ার আগে তোমার অনেকগুলো সার্টিফিকেশন দরকার, অনেকগুলো বাধা দরকার। জুনিয়র থেকে সিনিয়র এমনি এমনি তো হয়নি। এই যে আমফান ঝড়ে আমার চুলের এই অবস্থা হলো, এটা ঝড় না, এটা হচ্ছে শিক্ষার বিরুদ্ধে শিক্ষার সঙ্গে দাঁড়াতে গিয়ে ওই টেনশানে চুলগুলো, এগুলো শিখতে হয়। কাজে এই ক্লিনিক্যাল গভর্নেন্সের কোনো কনসেপ্টই নেই। হ্যাঁ, হঠাৎ একটা ভিজিট দিয়ে, এটা পুলিশই একটা কাজ হলো, যে এই গলিতে কেউ কিছু করছিল, সেই গলিটা ক্লিয়ার করে দিলাম। কিন্তু সেই গলিটা, সেই ঘরটা, সেই বাড়িটা ধীরে ধীরে স্টেপ ওয়াইজ যেতে হবে। ক্লিনিক্যাল গভর্নেন্স যতদিন না আসবে ততদিন হবে না, এবং আমাদের গভর্নিং বডিটাকে স্ট্রং করতে হবে। এখানে যেমন প্র্যাকটিসটা আনকন্ট্রোলড রয়েছে, তাই না? এখন ওই যে কেউ একটা কমেন্ট করে দিল এর নামে, কেউ একটা কমেন্ট করে দিল ওর নামে, এগুলো নিয়ে ডাক্তারি না। ডাক্তারের একটা বডি থাকতে হবে, যেটা হচ্ছে জেনারেল মেডিকেল কাউন্সিল। ওটাকে বলে জেনারেল মেডিকেল কাউন্সিল। গুগল করলে তুমি দেখো তার ব্যাপারটা কী। হ্যাঁ, আইরিশ মেডিকেল কাউন্সিল আছে, সব জায়গায় মেডিকেল কাউন্সিল আছে, অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল। দে আর ভেরি স্ট্রং, ভেরি ভিজিলেন্ট, স্ট্রিক্ট। একটা ছোট্ট পান থেকে চুন কষলে কমপ্লেন হয়ে যায়, কমপ্লেনটাই বড় কথা না, ওইটা থেকেই শিক্ষা। যখনই আমার এগেনস্টে এই কমপ্লেনটা হতে পারে, তখনই তো আমি সেফগার্ড নিচ্ছি, আমাকে তো করে খেতে হবে। সো I am equally মানে rising to the occasion and I am improving myself so that ওই কমপ্লেনটা আমার ওপর না হয়। স্ন্যাপ ভিজিটটা ইজ গুড, বাট ইটস নট গোয়িং টু চেঞ্জ এনিথিং। বারুইপুরের মতন একটি নৃশংস ঘটনা আরও একবার বাংলার বুকে। তবে এখানে সবাই অত্যন্ত সাধুবাদ জানাচ্ছেন, কারণ এত কুইক অ্যাকশনের পর। তবে এই এনকাউন্টারটি যে হয়েছে, সেটিকে নিয়ে বহুল চর্চা করছে বামফ্রন্ট। এক কথা ওই ঘোলা জলে মাছ ধরতে নামার মতন আর কি। সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসে কমেন্ট করেছেন যে একজন তদন্তকারী অফিসার এইভাবে কোনো রাজসাক্ষীকে হত্যা করলো, এটা প্রকৃতপক্ষে তথ্য প্রমাণ লোপাট করার জন্য এবং ভারতে মধ্যযুগীয় বর্বরতার একটা নিদর্শন। কি বলবেন? এখন যার নামটা নিলেন, তিনি তো অ্যাপারেন্টলি, অ্যালেজেডলি হি ইজ এ লার্নেড পারসন। আই ডোন্ট থিঙ্ক হি ইজ জো। ওর কথাবার্তা শুনে আমার মনে হয় না। ওকে অনেকে ওই গোবিকাশ, গরু বিকাশ এসব বলে, হ্যাঁ, সেটাই হয়তো ঠিক। আর আইন নিয়ে তো আমার ঠিক অতটা জানা নেই, যেটা আমি পড়াশুনো করা নেই সেটা নিয়ে আমার কথা বলা উচিত নয়। কিন্তু সিপিএম হচ্ছে প্রথম কথাটা, সিপিএম। এখন ব্যাপারটা হচ্ছে যে এই মার্কসিজম এবং তার যে ধারাবাহিকতা, সেটা আমি খানিকটা পড়েছি এখন রিসেন্টলি, এইসব বছর খানেক আগে আমি এগুলো পড়েছি, এবং যারা এটা নিয়ে জানে তাদের সঙ্গে একদম বিস্তারিত ঘন্টা 2-3 শুনেছি। আলোচনা মানে তর্ক করিনি। আমরা সবাই তর্ক করতে পারি, যে কেউ তর্ক করছে, তুমি দেখো ফুটবলে পা দেয়নি তর্ক করছে, পলিটিক্স করেনি পলিটিক্স নিয়ে তর্ক করছে, ডাক্তারির জানে না ওষুধ দিয়ে দিচ্ছে। এইটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে এই অশিক্ষাটা ঢুকে গেছে। আমি বলছি মার্কসিজম নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ লেফটিস্টস অ্যাপারেন্টলি যাদের বলা হয়, পড়াশুনো করে দেখবে যে পৃথিবীর বুক থেকে বহু দেশ টুকরো টুকরো হয়ে বেরিয়ে গেছে, বহু দেশ উঠে গেছে। একটা যেমন যুগোস্লোভাকিয়া ছিল, স্ট্যাম্প ছিল, ছোটোবেলায় আমরা সবাই রাখতাম, মনে আছে যুগোস্লোভিয়া স্ট্যাম্প থাকতো, আমরা কালেকশন, দেশটাই আজ আর নেই। সো ইটস আ কমপ্লিটলি ফেল্ড সিস্টেম। চায়না যে করেছে ওটা ক্যাপিটালিজম, ওখান থেকে কিছু পাবে না। তুমি চায়নায় নামো, তোমার গুগল করা বন্ধ হয়ে যাবে। তুমি চায়নায় নামো, তোমার ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। ওরা একদম কী করে সেটা আমি জানি না, আমি চায়না যাইনি। কিন্তু ওটাও তো সে সারিয়ালয়ের মতোই হলো, আফগানিস্তানের মতোই হয়ে গেল, তাই না? পার্ট অফ পাকিস্তান হয়ে গেল। এখন ব্যাপারটা লেফটিস্টরা
ওদের সত্যি কথা বলতে কি আমি যেটা বলেছি না যে হোচিমিন চাউমিন ব্যাপারটা এদের তো ব্যাপারটা যে বাপ ঠাকুরদাদাকে না মানবে, আমাদের তো একটা সনাতন ধর্ম রয়েছে, হ্যাঁ, ক্রিশ্চানদের ক্রিশ্চিয়ানিটি রয়েছে, দে আর প্রিচিং ইট, দে আর ব্রিঙিং ইট আপ। আমরা একটুখানি পিছিয়ে পড়েছিলাম, এখন আবার সেটা হয়েছে কি ওভার কারেকশন হয়ে গেছে, হিন্দুত্ব করতে গিয়ে ওভার কারেকশন হয়ে গেছে, সেটা হবেই। আমরা এতখানি পিছিয়ে ছিলাম। লেফটিস্টদের নিয়ে কোনো কথা না বলাই ভালো। ওরা কটা সাপোর্টার আছে, হয়তো 50টা ভোট পাবে, এরম টাইপের তো ওদের অবস্থা। হ্যাঁ, বাকিটা তৃণমূলের সঙ্গে বোধহয় সেটিং করে এতদিন চালাতো, এখন কার সঙ্গে সেটিং করবে চালাবে আমি জানি না। বিকাশবাবুর বিজনেসের খুবই ক্ষতি হবে, কারণ আমি যা শুনেছি ও তো মানে অনেক রকম অন্যভাবে টাকা করার কথা। ওদের কোনো মূল্য দিয়ে লাভ নেই, ওদের আলোচনা সমালোচনাটা। এনকাউন্টার জিনিসটা আমি ব্যক্তিগতভাবে ডাক্তার হিসেবে আমি কখনো সাপোর্ট করতে পারি না যে একজনকে গুলি করে মারা হয়েছে, কিন্তু পরিস্থিতির বিচারে হতেই পারে। আমি তো বারবার বলছি, এই যে রায়ট হয়, রাইটসগুলো করছে, রেল লাইন উপরে ফেলছে, তাই না, হঠাৎ যাচ্ছে গাড়িতে আগুন জ্বালিয়ে দিল, দেয়ার আর রাবার বুলেটস। যাও আমেরিকাতে যাও, দেখো কি করে, জাপানে যাও, রাবার বুলেটস আছে। তুমি একটা ওয়ার্নিং দেওয়া হবে, মাইকে বলা হবে, একটা দুটো তিনটে ওয়ার্নিংয়ের পরে কিন্তু রাবার বুলেটস চলবে, লাঠিচার্জ হতে পারে। অন্যান্য পদ্ধতি আছে, সেটা যারা আইন আদালত, যারা পুলিশের ব্যবস্থাটা বোঝেন, যারা মিলিটারি ট্রেন্ড কমান্ডো, তাদের বলে দিতে হবে, স্টেজ ওয়াইজ বাড়াতে হবে। কিন্তু এক্সাম্পলারি শাস্তি না দিতে পেলে এই যে মবে গিয়ে 50 জন মিলে একটা ভ্যান্ডালিজম করে দিয়ে চলে আসলো, এইটা আইডেন্টিফাই করে ধরতে হবে, বা ওই মবটাকে ডিসপার্স করতে হবে, যাতে অ্যাটলিস্ট মানে রাবার বুলেটসে হাঁটুতে ব্যথা নিয়ে যায়। আমি বলছি না যে রক্তপাতের দরকার আছে, মাথায় গুলি মারার দরকার আছে, বা বুকে গুলি মারার দরকার আছে, কিন্তু কিছু কিছু জিনিস তোমাকে করতেই হবে, যেটার জন্য ফার্দার নেক্সট যাতে রিপারকাশনটা না হয়। এটা যবে শিখবো আমরা, তবে শিখবো। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আবার রাস্তায় নামলেন। প্রথমে ক্যান্ডেল মার্চ, তারপরে প্রোটেস্ট মার্চ, ইত্যাদি ইত্যাদি। যে মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর হওয়ার মাত্র 3 মাসের মাথায় বলেছিলেন অনেক হয়েছে, এবারে উৎসবে ফিরুন, তিনি আজকে এই ঘটনা মানে বারুইপুরের ঘটনার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। তবে প্রোটেস্ট মার্চে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল। যে কর্মী সমর্থকরা মানে হারানো ধরের মতন যে কর্মী সমর্থকরা তার পাশে থাকার জন্য গেলেন, উল্টে তাদেরকেই চড় খেয়ে আসতে হলো দলনেত্রীর হাতে। কিভাবে দেখছেন বিষয়টি? আমি দেখেছি ওই জিনিসটা। এখন ব্যাপারটা হচ্ছে, আমার যেটা মনে হয়, প্রথম থেকেই আমার মনে হতো, তখনটা হচ্ছে সিরিয়াস ছিল, কারণ ওর হাতে পাওয়ার ছিল তো। এখন পাগলের হাতে রাজদণ্ড একটা ডেঞ্জারাস জিনিস, পাগলের হাতে রাজদণ্ড ডেঞ্জারাস জিনিস, সেটাই ছিল। সেই সময় অনেকে বলতে পারেনি, আমি সেই সময় আওয়াজ তুলেছি। আমার মনে হয় উনি যখন ভাষণ দিতেন, ওর ভাষণগুলো আমি, এখন তো ভানু নেই, জহর নেই, অনুপ নেই, রবি নেই, কোনো জনি হুইস্কি নেই, আশরানি নেই, আমি কাদের এনজয় করবো, ওকে এনজয় করতাম। যে অত যে বাজে বকা আমি তো পৃথিবীতে কাউকে দেখিনি। আবার এখন ওর মাইক্রোফোনটা চলে গেছে। আগে এখানে একটা দামি মাইক্রোফোন নিয়ে ঘুরে স্টেজের এপাশ থেকে ওপাশ, র্যাম্পের এপাশ ওপাশ যেগুলো করতো, ওগুলো চলে গেছে। এখন একটা ওই 500 টাকার চোঙা থেকে কিনে সেটা নিয়ে উনি চেষ্টা করছেন। এগুলো খুব বিভ্রান্তিকর। তবে ছবিটা আমি আমার সাইকিয়াট্রিস্ট বন্ধুদের পাঠিয়েছি, ওরা আজকে রাত্রের মধ্যে আমার লিঙ্ক এসে যাবে, পরের এপিসোডে বলবো ওরা কী বলে। কারণ চেহারা দেখে আমার ভালো লাগেনি একদমই, মানে একদমই লণ্ডভণ্ড অবস্থা। শি শুড বি অ্যাকচুয়ালি, আমি বলছি ওকে সেকশন করা উচিত। সেকশন আছে, সাইকিয়াট্রির একটা সেকশন হয়। সেকশন হচ্ছে পুলিশ আসবে, অ্যারেস্ট করে নিয়ে যাবে, বিকজ মেন্টালি আনস্টেবল একটা লোক এইভাবে রাস্তায় সামাজিকভাবে ঘুরে বেড়াতে পারে না। এর সঙ্গে আবার কিছু সাঙ্গপাঙ্গ রয়েছে, এ পলিটিক্যালি নোন। এগুলো কেন আমাদের দেশে হয় না জানি না, আমি অবাক হয়ে দেখি। 30 বছরে তো এগুলো শিখেছি। 30 ইয়ার্স আমাকে পুরো একটা অন্য লাইফ দিয়েছিল। এখানে এসে আবার পুরোনো লাইফে ফিরে দেখছি যে আমরা যেখানে ছিলাম দ্যাট ওয়াজ নট দিস ব্যাড। আমরা রিওয়াইন্ড করে যেন পিছনে চলে গেছি, সামনে তো এগোনো হয়ইনি। চেহারার অবস্থা খুবই খারাপ। এবং যে চরের সিনটা আমি দেখেছি, চর মাছে তলায় কমেন্ট করেছে, আমি করিনি, আমি বলছি না, বলছে এই তো কামড়ে দিতে পারে, পাগল কুকুরের মতো অবস্থা একজন লিখেছে। আর বলছে কুকুরের চেয়ে মানুষের বিষ বেশি। আমি বলছি না, তুমি দেখো তো একটা কোন কমেন্টের তলায়, ভিডিওর তলায় রেকর্ড হয়েছে, নানা রকমভাবে ট্রোল হচ্ছে জিনিসটা। এগুলো আমরা হাসাহাসি করছি, কিন্তু এগুলো সিরিয়াস এলিমেন্ট। এগুলো দেখলে না, এবার কি হবে, আমি আবার এখন ইউরোপ বেড়াতে যাব, আমি জানি না স্পেনে নামলে আমার হয়তো বলবে আপনি কলকাতা থেকে এসছেন, যান মশাই ফিরে যান। এইটা একটা রিস্ক থেকে যায় আমাদের এইসব পাগলামিগুলো দেখলে, বলো। স্যার, একটি বিষয়ে অত্যন্ত চর্চার শিরোনামে রয়েছে যে 4 মাস আগেও গরু পাচারকারী বলে আক্রমণ করেছিলেন তৎকালীন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তবে পালা বদলের পর বিজেপিতে যোগ দিতেই শ্রমিক ভট্টাচার্যর কথায় গুণীজন কে প্রাক্তন তৃণমূল সাংসদ প্রকাশ চিকবরাইক। ব্যাপারটাকে কিভাবে দেখছেন?
আমি এটা নো কমেন্টস। এরা সব বুদ্ধিমান লোক। সুকান্তবাবু আমার খুব বন্ধু। আমি মানে ফোন করে অ্যাকচুয়ালি ভেবেছি আমি একটু মেসেজ রাখবো, কথা বলতে চাই এমনি পার্সোনাল ব্যাপারে। সুকান্তবাবু বিচক্ষণ ব্যক্তি, সমীবাবু অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। এই বিচক্ষণ ব্যক্তিরা যা সিদ্ধান্ত নেবে সেটাই দেশকে নিতে হবে বা বুঝে নিতে হবে। আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করব না, ওটা ওদের সিদ্ধান্ত। আমি চুপ থাকাই প্রয়োজন বোধ করছি, কারণ আমি তো পলিটিক্সে নতুন। আমি ওই যে বলছি, আমি ডিসিপ্লিন ওরিয়েন্টেড। ডিসিপ্লিনে যেখানে বাইরে যাবে, প্রিন্সিপালের বাইরে যাবে, সেখানে আমি নেই। এখানে আমি কিছু বলতে চাই না, ওরা বুঝে নেবেন। কদিন বাদে ইতিহাসই বলবে এটা আমরা ঠিক করেছি না ভুল করেছি। একদমই স্যার, আপনার কথাতে একদম 100% সহমত পোষণ করেছেন এবং বহু এমন কমেন্ট, মানে বহু এমন দর্শক আমাদের কাছে কমেন্ট সেকশনে জানিয়েছেন এবং আমাদের পার্সোনালিও তারা জানাচ্ছেন যে যারা এত পরিশ্রম করে, যাদের পরিবারের কেউ হয়তো আত্মবলিদান দেওয়ার ফলে আজকে এই রাজ্যে পালাবদল, তো তাদের একটা কথা মানে তারা তুলছেন, সেটা হচ্ছে দলে যোগ দেওয়ার মাত্র 2 ঘন্টার মধ্যেই তাদেরকে রাজ্যসভার সাংসদ পদের জন্য মনোনয়নের বিষয়ে চিন্তাভাবনা করা হলো। রাজ্যসভায় বিজেপির মানে কোর বিজেপি, আসল বিজেপি, সেখানে সদস্য সংখ্যা মানে সদস্য দেওয়ার মতন কি লোক নেই? এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। সেম কোয়েশ্চেনের এটা ট্রেল, তাই না? আমি কোনো কমেন্ট করব না এই কারণে, এটা পার্টির সিদ্ধান্ত, পার্টি সম্পূর্ণ বুঝবে। ওই 4 তারিখের পরে বিজেপি, 3 তারিখ অবধি বিজেপি, এসবগুলো শুনছিলাম। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, এগুলো নিয়ে নানা রকম কথা হচ্ছে, ট্রোল হচ্ছে। আমি এগুলোর মধ্যে কোনো কমেন্ট করব না, কারণ আমার অ্যাপ্রোচটা ছিল, আমি এই দেশে এসেছিলামই, অনেক কিছু ছেড়ে এসেছি, সেটা তোমরা জানো, বুঝতেই পারো। আমি মানে অনেক সময় বলি না, অনেক সময় ইমোশনাল হয়ে বন্ধুবান্ধবদের বলেও ফেলি। আমি একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে এসেছিলাম, যে কিছুটা সমাজের পাশে দাঁড়াবো, তাদের শিক্ষা দেবো, যদি আমার কিছু থেকে থাকে, আমার থেকে নেবার কিছু থাকে। আমি এইগুলো দেখে একটু হতবাক হয়ে গেছি, আর ফার্দার শিক্ষা দেবার চেষ্টা করছি না, কারণ অযাচিত উপদেশ কোনো মানে হয় না, অযাচিত জ্ঞান দিয়ে কোনো লাভ নাই। তুমি যদি জ্ঞানটার রিসেপ্টার্স যদি তোমার না থাকে, তাহলে তুমি জ্ঞানটা নিতে পারবে না। যেমন শরীরে আমাদের সব রিসেপ্টার্স রয়েছে, তাই না? ডায়াবেটিসের চিকিৎসা হয়, পেনের চিকিৎসা হয়, দে আর অল অন রিসেপ্টার্স। এই কথাটাও দারুণ সাংঘাতিক জিনিস। শুধু একটা রিসেপ্টার্স গুগল করে দেখো, গুগল কী বলে। ওখান থেকে একটা ভালো ওয়েবসাইটে গিয়ে, আমেরিকান সোসাইটি অফ অ্যানাস্থেসিওলজি বা রয়্যাল কলেজের ওয়েবসাইটে গিয়ে তুমি দেখো রিসেপ্টার্স জিনিসটা কি। আমাদের তো রিসেপ্টার্সটাই নষ্ট হয়ে গেছে। ডায়াবেটিস অসুখটা একটা রিসেপ্টারের ওপরে, আমাদের রিসেপ্টারটাই নষ্ট হয়ে গেছে, সেখানে ইনসুলিন থেরাপি দিয়ে কোনো লাভ নেই। সেই জন্য ওটা ব্লান্টেড হয়ে গিয়ে ডিম থেরাপিতে দাঁড়িয়েছে। ব্যাপারটা নিয়ে আমরা হাসাহাসি করছি, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক এবং চিপ। এতখানি সস্তা হয়ে গেছি আমরা, মানে সারা পৃথিবীর মানচিত্রে আমরা কতখানি সস্তা হয়ে গেছি, সেটা বাইরের থেকে চোখটা এদিকে আনলে আমি বুঝতে পারি। সেটা বেদনাদায়ক, কিন্তু আমার কিছু করার নেই, তোমারও কিছু করার নেই। আমাদের দেখতে হবে, কাল ইতিহাসই এই কথা বলবে। গুণী লোকেরা যতক্ষণ না এসে সব জায়গা থেকে হালটা ধরছেন এবং তাদের হাতে সে ক্ষমতাটা দেওয়া হচ্ছে, ততদিন এটা হবে না।